সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি। আজকে আমরা বাংলা গদ্য পড়ব। গদ্য অংশে আমরা ছুটির আগে, শীতকালীন যে ছুটি ছিল সেই ছুটির আগে আমরা বিলাসী গল্পটি অর্ধেক পড়েছিলাম। আজকে আমরা বাকি অর্ধেক পড়ব। সেখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে শরৎচন্দ্র আসলে দেখানোর চেষ্টা করছেন যে সমাজে একটি লোক মৃত্যুঞ্জয়, যে নাকি অসুস্থ অবস্থায় প্রায় মৃত্যু পথযাত্রী, তাকে কেউ সেবা শুশ্রূষা দিতে তার আত্মীয় স্বজন বা যে জ্ঞাতি খুঁড়ো আছে কেউ আসছে না। সেখানে সাপুরে মেয়েটি বিলাসী এসে রাত দিন সেবা যত্ন করে তাকে বাঁচিয়ে তুলেছে। বিলাসী শুধুমাত্র যে মৃত্যুকে জয় করেছে তা কিন্তু নয়, আমরা দেখব যে মৃত্যুঞ্জয়কেও সে জয় করেছে। মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত কি করেছে, যে বিলাসীকে বিয়ে করে নিয়েছে। বিলাসীকে যখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছিল তখন তাকে তো টেনে হিচড়ে গ্রামের লোকজন নিয়ে গেছে, কারণ তার জ্ঞাতি খুঁড়ো বলে বেড়াচ্ছিল যে অন্নপাপ হয়েছে। তখনকার সময়ে যে ব্যাপারটা ছিল যে 1000 বছর ধরে চলে আসা সনাতন ধর্মের কিছু কুসংস্কার বা রক্ষণশীল ধর্মীয় গোড়ামি লালন করে কিছু জাত, উঁচু জাতের সনাতন ধর্মাবলম্বীরা, যারা নাকি আসলে যেটা নিয়ম করা ছিল এরকম যে তুমি উঁচু জাতের, অতএব নিচু জাতের কারো হাতের খাবার খেলে তোমার অন্য পাপ হবে, এবং অন্য পাপ মানে খুব বড় একটি পাপ, যে পাপে কি হতে পারে, নরকে যেতে হতে পারে, এরকম অবস্থা। ফলে যেটা হয়েছে, মৃত্যুঞ্জয় সে কাজটি করেছে, বিলাসীর হাতে খাবার খেয়ে অন্য পাপ করেছে। কিন্তু যে বিলাসীকে আমরা জানি কি, যে মৃত্যুঞ্জয়ের যে শারীরিক অবস্থা ছিল, যে মারা যেতে পারতো, ঠিক এমন একটি অবস্থায় পোড়ো বাড়িতে প্রায় 20-25 বিঘা একটি বাগানে থেকে একটি মেয়ে দিনরাত সেবা শুশ্রূষা করে যাকে বাঁচিয়ে তুলেছে, তার কোনো সুনাম তো নাই। বরং সে যে মৃত্যু পথযাত্রী হয়েছিল, তাকে দেখতে আসেনি কেউ, কিন্তু সে যে ভাত খেয়েছে, সে অন্য পাপটা কিন্তু মৃত্যুঞ্জয় করে ফেলেছে সমাজের দৃষ্টিতে। বিলাসী মৃত্যুঞ্জয়কে জয় করে নিয়েছে। মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে নিজে যেহেতু এই জাতের থেকে আর বিলাসীকে নিয়ে থাকা সম্ভব না, বিলাসীকে সবাই মেরে ধরে গ্রাম থেকে বের করে দিয়েছে। ফলে যেটা হয়েছে যে মৃত্যুঞ্জয় নিজেও কি সাপুরে বনে গিয়েছে। সাপুরের মেয়েকে বিয়ে করে সে নিজের জাত বিসর্জন দিয়ে, মৃত্যুঞ্জয় ছিল কায়স্থ, সে নিচু জাতের, সাপুরে মেয়েকে বিয়ে করে কি হয়েছে, নিজেও সাপুরে পেশা গ্রহণ করেছে। এবং আমরা দেখব যে শ্বশুরের কাছ থেকে মন্ত্রসিদ্ধ হওয়া, কিভাবে সাপ ধরতে হয়, কিভাবে সাপের বিষ দাঁত ভাঙতে হয়, এই বিষয়গুলো সে রপ্ত করে পুরোপুরি সাপুরে বনে গিয়েছে এবং সাপুরে পাড়ায় বসবাস শুরু করেছে। আর খুঁড়ো হচ্ছে সেই বাগানের মালিকানা দখল করেছে। খুঁড়োর মূল উদ্দেশ্যই ছিল কি, মৃত্যুঞ্জয়কে তাড়িয়ে কোনোভাবেই এই যেভাবেই হোক এই বাগানটা যেন সে দখল করে নিতে পারে। সেই কাজটাই কিন্তু শেষ পর্যন্ত করেছে, তার উদ্দেশ্য হাসিল হয়েছে। এবং দেখব যে গল্পের যে কথক, তাকে বলছি আমরা ন্যাড়া, নাম দেয়া আছে এখানে। সেই ন্যাড়া আমরা দেখব যে গল্পের কথক আছে এবং সে নিজে মুখে ঘটনা বর্ণনা করছে। এক্ষেত্রে গল্পকে আমরা বলতে পারি কি, যে এটি উত্তম পুরুষে লেখা, মানে সেখানে আমি বিষয়টা আছে, যে গল্পের যে কথক, যিনি গল্প বলেন, তিনি নিজে গল্পটি কি করছেন, বর্ণনা করছেন, নিজের দেখা গল্প এমনভাবে যে গল্পের বর্ণনা হয়, সেটাকে আমরা বলতে পারি কি, উত্তম পুরুষে লেখা গল্প। আচ্ছা, আমরা যদি শুরু করি, আমরা দেখব যে মৃত্যুঞ্জয়ের যে পাপটি হয়েছে সেটি হচ্ছে অন্য পাপ, এবং এই অন্য পাপের জন্যই তাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, গ্রাম থেকে চলে যেতে হচ্ছে। কিন্তু বলছি কি, দেখো যে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ, মানে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মানে কি, যে বিধবা হয়েছে, যার স্বামী মারা গেছেন, সে কি করেছে, বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা বেহাত হয়। মানে কাশীবাস করতে গেলে আমরা দেখব যে এখানে কিছু ব্যঙ্গার্থে ব্যাপার রয়েছে। যেমন কাশী বলতে আমরা জানি যে সনাতন ধর্মের একটি তীর্থস্থান, সেখানে লোকজন যায় এবং ধর্মকর্ম আচার আচরণ যেগুলো পালন করতে হয় সেগুলো
পালন করে। কিন্তু এক্ষেত্রে দেখব যে প্রাতঃস্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের যে বিধবা পুত্রবধূ আছে সে কিন্তু আসলে কাশিবাস বলতে এখানে নিন্দুকেরা যেটা রটানো হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা বারবনিতা বনে যাওয়ার ব্যাপার। কিন্তু যেহেতু এই বিধবা মেয়েটি অর্ধেক সম্পত্তির মালিক, সেজন্য সে কি করেছে, সেই বিধবা পুত্রবধূকে সে কি করেছে দেখো, যে তার এই ভয়ে ছোট বাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে মানে দেবর কি করেছে, যেহেতু ভাইয়ের বউ অর্ধেক সম্পত্তির মালিক, এখন ভাইয়ের বউ যে বিপথে চলে গেছে সেখান থেকে তাকে এনে তার এই যে দেবর তাকে নিয়ে এসেছে এবং লোকে নিন্দা করছে, এই জন্য কি করেছে যে জাত ব্রাহ্মণদের ডেকে এনে ভুরিভোজের ব্যবস্থা করে দিয়েছে। দেখো কি করেছে, যে 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা কি ব্রাহ্মণদেরকে যে পরিমাণ জিনিসপত্র দেয়া হচ্ছে, দক্ষিণা দেয়া, বকশিস বলো উপহার বলো ওই টাইপের দক্ষিণা দিয়ে উত্তম ফলাহার ভালো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্যালাস মানে উপহার দেওয়া হয়েছে, কাঁসার গ্যালাস আর কি দেওয়া হয়েছে, তখন ধন্য ধন্য পড়িয়া গেছে। এই ব্রাহ্মণরাই কি করেছে, আবার ধন্য ধন্য প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গেছে। তখন এই বিধবা রমণীকে নিয়ে যে ধরনের নিন্দা প্রচার হচ্ছিল সেই নিন্দা সব বন্ধ হয়ে গেছে, কারণ তারা কি পেয়েছে, দক্ষিণা পেয়েছে, ভালো খাবার পেয়েছে। বিনিময়ে কি তাদের সেই রক্ষণশীল সমাজের যে সকল কুসংস্কারের ধরাবাধা ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে কি তারা বের হয়েছে, তারা এখন কি প্রশংসায় পঞ্চমুখ। মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। দেখবো যে অন্য পাপের পর তাকে যে বের করে দিচ্ছে, বিলাসীকে বের করে দিয়েছে এবং মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছে যে সেখানে আর বাস করতে পারবে না। সে কি করেছে, বিলাসীকে বিয়ে করে সাপুরে পাড়ায় বসতি করেছে। এবং সে তো কোনো ব্রাহ্মণের আসলে সদক্ষিণাও করেনি, কোনো ব্রাহ্মণকে উত্তম ফলাহারের ব্যবস্থাও করেনি। ফলে কি তারই অন্য পাপ খুব প্রকট আকারে অন্য পাপই রয়ে গেছে। ন্যাড়া একদিন হুট করেই কি সেই বিলাসীর সাথে দেখা হয়ে গেছে। বিলাসীর সাথে দেখা হয়েছে পরে ন্যাড়ার কি মনে হয়েছে, যে তাদের সেই জীবনযাপন পদ্ধতি দেখতে গেছে, যে বিলাসী সাপুরে পাড়ায় আসলে মৃত্যুঞ্জয় কেমনভাবে বসবাস করছে। এবং এক পর্যায়ে দেখবো যে ন্যাড়াও কি চায়, যে শখ করে সাপুরে বিষয়গুলো শিখতে চায়, মন্ত্রসিদ্ধ হতে চায়, কিভাবে সাপ ধরতে হয়, কিভাবে সাপের খেলা দেখাতে হয়, কিভাবে সাপের বিষ দাঁত ভাঙতে হয়, কি কি প্রসিডিউরগুলো আছে সেগুলো আসলে ন্যাড়াও শিখতে চাচ্ছে। আমি মানে ন্যাড়া এমনই নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাস খানিকের মধ্যে আমাকে সাগ্রেত করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। মানে মৃত্যুঞ্জয় যে বাধা দিচ্ছে যে না তুমি সাপুরে হয়েও না, আমরা দেখবো যে সেখান থেকে কে ন্যাড়া এমনই নাছোড়বান্দা যে সে সাপুরে হতেই চায়। শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় তাকে সাপুরে হওয়ার যে কলাকৌশলগুলো আছে সেগুলো শেখাতে বাধ্য হয়েছে। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত, কবজিতে হাতের মধ্যে আমরা দেখব কি ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিল, দস্তুর মতো সাপুরে বানাইয়া তুলিল। ন্যাড়া একেবারে কি সাপুরে হয়ে গেছে এরকম। মন্ত্রটা কি জানেন, তার শেষটা আমার মনে আছে। ন্যাড়া কি পুরো মন্ত্রের শেষ অংশটুকু বলছে, ওরে কেউটে তুই মনসার বাহন। মনসা হচ্ছে সনাতন ধর্মে আমরা দেখব যে সাপের দেবী, সেই সাপের দেবীর বাহন মানে কি যেটা হচ্ছে ওই যেটাকে আমরা নর্মালি বলতে পারি কি যানবাহন যেটা হয় এরকমই একটি বাহন, বলছে কি এই সাপকে। মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা বিষ হরির আজ্ঞা। এরকম একটি মন্ত্র তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ইহার মানে যে কি তাহা আমি জানি না। ন্যাড়া কি এটা জানে না, শুধু মন্ত্র পড়তে হয় সেজন্য সে মন্ত্র পড়েছে। কারণ যিনি মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন তাহার সাক্ষাৎ কখনো পাই নাই। মানে এই মন্ত্র যিনি পেয়েছিলেন, মন্ত্র পাওয়ার বিষয়টা এমন যে কোনো ব্যক্তি নিজে সেই মন্ত্র তৈরি করে এমন না, বলে যে দৈব বলে স্বপ্নে মন্ত্র বা এই টাইপের বিষয়গুলো পাওয়া হয়, আধ্যাত্মিকভাবে পায়। এবং যিনি পান তাকে মন্ত্র দ্রষ্টা বলা হয়, তিনি ঋষি। তো তিনি মানুষকে তার মাধ্যমে কি বিভিন্ন মানুষের মধ্যে সেই মন্ত্র প্রচারিত হতে থাকে। নেড়া কি বলছে, সেই মন্ত্র যিনি পেয়েছিলেন তাকে তো নেড়া কখনো দেখে নাই,
শুধুমাত্র কি মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সে মন্ত্রটা পড়েছে। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম একটি মীমাংসা হয়ে গেল। কেন? যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধি হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে। চারদিকে কি ন্যাড়ার খবর প্রচার হয়ে গেছে যে সে ভালো সাপুরে হয়ে গেছে এবং সাপ ধরার মন্ত্রতন্ত্র সব জানে, খুব ভালো সাপুরে। আচ্ছা, একদিন হলো এরকম যে শুধুমাত্র ন্যাড়া যে মন্ত্র সিদ্ধ হয়েছে শুধু বিশ্বাস করে না দুইজন, একটা হচ্ছে মৃত্যুঞ্জয় আর একটা হচ্ছে বিলাসী। কারণ তারা জানে যে এই সাপুরের ব্যাপারের মধ্যে কি ফাঁক ফোকরটা রয়েছে, এটা পুরোপুরি যে অনেকটা ভেলকি দেখানোর মতো, সাধারণ লোকের চোখে অনেকটা আমরা কি বলতে পারি আইওয়াশ টাইপের ব্যাপার। সাধারণ লোকের চোখে মনে হবে অসাধারণ কিছু করছে, আসলে তারা ট্রিক্সগুলো জানে কি করতে হবে। তারপর একদিন যেটা হলো যে ট্রিক্সগুলো বলছি কিছু কিছু, যে ধরা সাপ, যে সাপটা ধরে নিয়ে আসা হয় সেই সাপটাকে 2-4 দিন একটি হাড়ির মধ্যে যদি বন্দি করে রাখা হয়, পুড়ে রাখা হয়, তাহলে 20 দাঁত ভাঙা হোক বা না হোক, ওই সাপের 20 দাঁত ভাঙা হোক বা না হোক, ওই সাপ কি আর কাউকে কামড়াইতে চায় না, কামড় দিতে চাইবে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। যে সাপকে একটা হাঁড়িতে পুড়ে রাখা হয় 2-4 দিন, সেই সাপকে এমনিতেই একটু ভীত হয়ে পড়ে এবং সেই সাপকে আর কামড় দিতে পারে না, সেই সাপের বিষ ভাঙা হোক বা না হোক। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসাটাই হচ্ছে শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। শিকড় বিক্রি বলতে গাছের যে শিকড় বাকড়গুলো থাকে সেগুলো ওরা কালেক্ট করে বিক্রি করে, এবং এটাতে তো কোনো ইনভেস্টমেন্ট নাই, লাভ পুরোটাই। পরে দেখাচ্ছে যে কি, যে এইটা এবং সাপ কি করে এই শিকড় দেখলে সাপ পালিয়ে যায়, এটাও তারা যে একটা এটার মধ্যে যে একটা ট্রিক্স আছে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। যে সাপটাকে একটা শিক, মানে লোহার শিক বা লোহার একটা সোজা দণ্ড দেখলেই তোমরা বুঝে যাবে যে ওইটাকে পুড়িয়ে তারপরে সাপের মুখে যদি একবার ছেঁকা দেওয়া হয়, তাহলে বলছে কি যে সেই সাপ আর কখনো কি করে না, শিকড় দেখুক আর যাই দেখুক, সেই সাপ কি ভয় পায়, সেই লোহার শিকড়টাকে সে ওরকমই টাইপেরই কিছু একটা মনে করে। বলছে কি, যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছেঁকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ি দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক, সে তো আর বোঝে না যে কোনটা লোহা, কোনটা শিকড়, কোনটা কাঠি। ফলে কি হয়েছে, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এখন লোকের সামনে যখন তারা দেখায় এই যে এই সাপ শিকড় দেখলে পালিয়ে যায়, তখন লোকে ভাবে কি যে আমাদের সাপের ভয় থেকে বাঁচানোর জন্য শিকড় কিনে রাখা উচিত, তাহলে এই শিকড় থাকলে কি সাপ আর আসবে না, ভয় পাবে। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিল, দেখো এমন করে মানুষ ঠকায়ও না। মানে এটা এক ধরনের তো ঠকানোই মানুষকে। ফলে বলছে কি যে মানুষকে ঠকায় না, বিলাসী বলছে। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে এতে দোষ কি, মানে সবাই যেহেতু করে এতে আর কোনো দোষ নেই। বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই। তারপর কি হয়েছে যে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিল না, আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারের তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না, মানে চলো দাদা আমরা সাপ ধরতে যাই। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থান পাইত না। মানে এই সাপ ধরা খেলা দেখানো, সাপের সব কিছুতেই কি তারা এক ধরনের মজা পেত, ফলে ভয় যে বিষয়টা আছে সেটা তাদের মনে স্থান পেত না। সেদিন এরপরে একটি ঘটনা বলছে যে সেদিন ক্রোশ 1.5 দূরে, আমরা বলেছি 1 ক্রোশ প্রায় 2.5 মাইলের উপর, ক্রোশ 1.5 দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছে। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরে মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেছে, মাটির ঘর, এবং সেখানে মাঝখানে খানিকটা একটু খুঁড়তেই কি মাটি তুলতেই একটা গর্ত পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো। মানে এই যে খুঁড়বে, এই মাটি খুঁড়ে কাজটা একটু সাবধানে করার জন্য, কারণ এখানে কি কাগজের টুকরা পাওয়া গেছে, মানে এখানে বাসা আছে।
সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশিও থাকতে পারে। মানে এক জোড়া সাপ কেন, বাসা কখনো সাপ কি একা করে না, যখন জোড়া সাপ হয় তখনই কি বাসাটা তৈরি হয়। ফলে সেখানে কি হতে পারে, সেখানে সাপ বাচ্চাও ফোটাতে পারে। ফলে একটা সাপ না, একাধিক সাপ, দুইটা তো আছেই, একাধিকও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই সাপ এসে ঢুকেছে, মানে বাড়ির লোকজন দেখেছে যে একটা সাপই ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বিলাসী কিন্তু ধরে ফেলেছে যে দুটোই আছে। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলিল। মিনিট দশকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা, খরিশ গোখরা হচ্ছে গোখরো সাপের মধ্যে যেটা সবচেয়ে বিষধর, সেটা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। একটি খরিশ গোখরা সাপ ওই গর্ত থেকে বের করে মৃত্যুঞ্জয় নেড়ার হাতে দিয়েছে। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুড়িয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। মানে আরেকটি সাপ যে গর্তের মধ্যে আছে, সে সাপটি করেছে কি, মৃত্যুঞ্জয়ের হাতে অলরেডি দাঁত বসিয়ে দিয়েছে। তাহার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে যে সাপকে ধরা হয়, সে সাপ পালিয়ে যাওয়ার জন্য ব্যাকুল না হয়ে কি করেছে, এই সাপ কামড় দিয়েছে। এটা অভাবনীয় ব্যাপার। যারা সাপুরে তারা এই জিনিসটা জানে যে যখন কোনো সাপকে ধরতে যাওয়া হয়, সে সাপ ফনা তুলে কখনো কামড় দেয় না, সে সাপ কি পালিয়ে যায়। কিন্তু এই সাপ কি করেছে, কামড় দিয়েছে। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে এনেছিল সবগুলোই কি করছে, যে মৃত্যুঞ্জয়কে চিবাইতে দিচ্ছে, যে তুমি খেয়ে দেখো। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তার উপর আবার কি করা হয়েছে, নেড়ার হাতের কবজিতে যে মাদুলি পরানো হয়েছিল সেটাও কি মৃত্যুঞ্জয়কে পরিয়ে দেওয়া হয়েছে। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠবে না, মানে যেখানে পরানো হয়েছে তার ঊর্ধ্বে আর বিষ কি। দেখো যে সাপ যদি পায়ে কাটে, পায়ের মধ্যে কয়েকটা বাঁধ দেয় যেন বিষ, এটা হচ্ছে গ্রামে প্রচলিত যে ব্যাপার, যে বিষ যেন উপরে উঠতে না পারে। কেউ কেউ বলে যে বিষ উঠতে উঠতে কলিজায় উঠে যায়, কেউ কেউ বলে কি এটা তো বিষ সারা গায়ে যখন ছড়িয়ে পড়ে তখনই আসলে মানুষটি মারা যায়। বলছে কি বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, বরং সেই বিষ-হরির আজ্ঞা মন্ত্রটা সতেজে, সেই যে বিষ-হরির আজ্ঞা যেটা বলা হয়েছে মনসা আমার মা, এরকম যে শ্লোকটা একটু আগে বলা হয়েছে, সেটাই কি করছে, যে সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেওয়া হলো। মানে সব ভালো ভালো সাপুরে যারা আছেন সবাইকে খবর দেওয়া হচ্ছে। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20, মানে এরকম মিনিট 15 বা 20-এর মধ্যে মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল। তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল। বিলাসী বুঝতে পারছে যে মৃত্যুঞ্জয়কে কি বাঁচানো যাবে না। আমিও বুঝিলাম বিষ-হরির দোহাই বুঝি আর খাটে না, মানে যে মন্ত্রই পড়ুক না কেন সেই দোহাই মনে হয় কি কোনোভাবেই আর খাটছে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম। তারা বিভিন্ন দেবদেবীর দোহাই দিচ্ছে যে সবকিছু বিনিময় হলেও কি মৃত্যুঞ্জয় যেন বেঁচে যায়। কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইতো। মানে তারা যখন দেখছে নর্মাল শ্লোক তারা যেগুলো শিখেছে মন্ত্র, সেগুলো পড়ে 33 কোটি দেবদেবীর নাম নিয়েও যখন শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়কে বাঁচানো যাচ্ছে না, তখন এই বিষকে এমনভাবে বকাঝকা, এমন অশ্রাব্য গালিগালাজ করেছে যে বলছে কি নেরা, যে শুধুমাত্র মৃত্যুঞ্জয়কে ছেড়ে বিষ চলে যেত না, পুরো দেশ ছেড়েই শেষ পর্যন্ত কি হতো, বিষ চলে যেত যদি বিষের কান থাকতো।
আরও 8 ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেয়া মৃত্যুঞ্জয় নাম, মৃত্যুঞ্জয় মানে কি, যিনি মৃত্যুকে জয় করেছেন। ফলে আমরা দেখব কি মৃত্যুঞ্জয় কিন্তু এখানে মৃত্যুকে জয় করে নিয়ে তাকে মারা যাচ্ছে, সেজন্য বলছে যে বাপ মার দেয়া নামকে সে কি করেছে, বাপ মার দেয়া নাম, তার শ্বশুরের দেয়া মন্ত্রৌষধি, শ্বশুর সাপুরে বানানোর সময় যে সকল মন্ত্রতন্ত্র দিয়েছে সেগুলো মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকে লীলা সাঙ্গ করিল, মানে মারা গেছে। বিলাসে তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার মুখের কাহিনীটি আর তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। বিলাসী কি করেছে, 7 দিনের মধ্যে কি করেছে, সেও আত্মহত্যা করে মারা গেছে। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। মানে সে যে তার স্বামীকে হারিয়েছে, ফলে নেরাকে সে কি বলছে যে তুমি আর কখনো এসব করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল, ছিল শুধু বিষ-হরির আজ্ঞা, সেই মন্ত্রটা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। মানে সাপের বিষ যে সাধারণ মানুষের ক্রোধের চেয়েও বেশি, এবং এই বিষ যে সাধারণ নয়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা সে বুঝতে পেরেছিল। আর বিষ-হরির আজ্ঞা যে মন্ত্রটা বললে কাজ চলবে, সে আজ্ঞাটা যে আসলে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়। এক্ষেত্রে লেখক ব্যঙ্গ অর্থে বলছেন। ম্যাজিস্ট্রেটের আজ্ঞা বলতে তখনকার সময় বোঝানো যেত যে ম্যাজিস্ট্রেট যা বলছেন তা করতে হবে, সেখানে তিনি উপস্থিত থাকুন বা না থাকুন, যে নির্দেশ হয় সেই নির্দেশ পালন করতে হয়, অবশ্যম্ভাবী, একদম করতেই হবে। তো সেটাই বলছে যে বিষ-হরির যে আজ্ঞা, সে আজ্ঞা তো আর ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, অতএব কি তার আর ওঝা থাকা হয়নি, সে আর সাপুরে গিরি করেনি। একদিন গিয়ে শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না। বিলাসী কি করেছে, ঘরের ভেতরে যে বিষ ছিল সে বিষ খেয়ে মারা গেছে। বলছে সে নিশ্চয়ই নরকে গিয়াছে, মানে যে নাকি নিজে আত্মহত্যা করবে সে তো নরকেই যাবে, সেটাই বলছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। নারা কি বলছে যে তার নিজের যখন মৃত্যুর ব্যাপার হবে, তখন এরকম একটা নরকে যেতে তার কি কোনো বাধা নেই। সবাই কি বলছে যে মৃত্যুঞ্জয় কি করেছে, মৃত্যুঞ্জয় অন্ন পাপ করে সে নরকে যাবে, বিলাসী বিষ খেয়ে পাপ করেছে, সেও কি নরকেই যাবে, সেটার ইঙ্গিত দিচ্ছে। খুড়া মশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার? মানে নিজের ভাতিজা সম্পর্কে বলছে কি যে মৃত্যুঞ্জয়ের যদি অপঘাতে মৃত্যু নাই হবে তাহলে কার হবে, কারণ সে যে অন্য পাপ করছে, সবচেয়ে জঘন্য পাপ হয়ে গেছে আর কি। পুরুষ মানুষ অমন একটা ছেলে 10টা করুক না, মানে বিয়ে করতে পারবে, একটা ছেলে 10টা করুক, কিন্তু তাই বলে কি শেষ পর্যন্ত কি খাবার খাবে তার হাতে? কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেট করে গেল, মানে সবাই বলছে তোমার ভাতিজা তাই মাথা হেট হয়ে গেছে। না পেলে 1 ফোঁটা আগুন, মানে মারা গেলে যে চিতার ব্যবস্থা, সে ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণরা এসে যে ধরনের সৎকারের কাজে লাগতো সেগুলো বলছে। না পেলে 1 ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, পিণ্ডি মানে খাবারের যে ডালা থাকে সেগুলো, না হলো একটা ভুজি উৎসুগ্য, মানে ওই যে ব্রাহ্মণদেরকে ডেকে এনে যে খাবারের আয়োজন করা হয় মৃত্যুর পরে, সেই বিষয়টাকে বলছে। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি অন্য পাপ, মানে গায়ের সব লোক কি বলছে যে তাতে আর কোনো সন্দেহ নাই, অনেক বড় পাপ হয়ে গেছে, অন্য পাপ। অন্য পাপ বাপরে, এর কি প্রায়শ্চিত্ত আছে? মানে যখন মৃত্যুঞ্জয় মরে যাচ্ছে তাকে কেউ বাঁচাতে আসতেছে না, কিন্তু যখন নাকি সে একজনের সেবা নিয়ে তার হাতে খাবার খেতে হয়েছে, তাকে বাধ্য হয়েছে, তখন তাকে কে অন্য পাপের শিকার, অন্য পাপের বলা হচ্ছে যে অন্যায় করে ফেলেছে। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয়। আমি প্রায় ভাবি, নাকি নিজের মতামত বলছে, এই অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে,
পাড়াগাঁয়ের তেলে জ্বলেই তো মানুষ। তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। মৃত্যুঞ্জয় এই গ্রামেরই মানুষ, এই গ্রামেই বড় হয়েছে। বিলাসীর চেয়ে তার জাত উঁচু জাতের, কিন্তু দেখব কি সে তার মধ্যে একটি মানবিক বোধটুকু আছে। সে যে বিলাসীর সেবা পেয়েছে, বিলাসীকে সে চিনে নিয়েছে, বিলাসীকে সে ভালোবেসেছে, এবং ভালোবেসে কি করেনি, শুধু বিয়ে করে ছেড়ে দেয়নি, তার সাথে সংসার করতে চেয়েছে। সংসার যেহেতু তার জাতি থেকে করা সম্ভব নয়, সে কি করেছে, নিজেই সাপুরে বনে গিয়ে বিলাসীর সাথে সংসার করেছে। এবং মৃত্যুঞ্জয়কে ছাড়া বিলাসীর সার্ভাইভ করা সম্ভব হয়নি বলে সেও কি শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় যে পথে গেছে সে পথেই গেছে। ন্যাড়া আসলে দেখানোর চেষ্টা করছেন যে এই পল্লীর গায়ে থেকে মৃত্যুঞ্জয়ের মধ্যে এতটুকু বোধ তৈরি হয়েছে, সে সেই জায়গা থেকে কুসংস্কার থেকে সেও কি বের হয়ে আসতে পেরেছে। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, মানে তখন সমাজে যে ব্যাপার ছিল যে ছেলে বা মেয়েটি নিজেদের চেনা পরিচিত বা পছন্দ করে বিয়ে করার কোনো রীতি ছিল না। বিয়ে তখনকার সময়ে সমাজে একটা চুক্তির মতো, যে সম্বন্ধ ডেকে এনে বিয়ে করিয়ে দেওয়ার যে ব্যাপারগুলো, সম্বন্ধ আসছে বিয়ে দেয়া একটা চুক্তির ব্যাপার। সেখানে আসলে এই মৃত্যুঞ্জয় বা বিলাসীর মনের অবস্থাটা আসলে কেউ বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালুটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন। পল্লী সমাজ সম্পর্কে, পল্লীর গ্রাম সম্পর্কে, বিজ্ঞজনের মতামত সম্পর্কে তিনি বলছেন। তারপর কি আছে, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট, মানে এক ধরনের চুক্তি, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দেওয়ার ডকুমেন্ট পাকা করা হোক, যে বৈদিক মন্ত্র বিয়ের সময় পড়া হয়, পরে যে চুক্তিটা করা হয়, যে ডকুমেন্টটা পাকা করা হয়, সেটা বলছে সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে। কারণ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসেছে। সেখানে নরনারীর মনের যে একটি অবস্থা, সেই জায়গাটা আসলে সাধারণ এই ধরনের বিজ্ঞ লোকেরা সাধারণ দৃষ্টিতে দেখে বুঝতে পারবে না। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতী লোক তাহারা সবাই পাইবেন। অক্ষয় সতী, একেবারে সতী সাধ্বী লোক, তাও আমি জানি। কিন্তু সেই সাপুরি মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, মানে মৃত্যু পথযাত্রী একটি লোককে যে এত সেবা শুশ্রূষা দিয়ে দিনরাত জেগে থেকে তিল তিল করে বাঁচিয়ে তোলার চেষ্টা করছিল, তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজও ইহাদের কেহ চোখে দেখেন নাই। এই সাধারণ গৃহস্থ যে সকল ঘরে কুলবধূরা আছে, সতী সাধ্বী স্ত্রী আছে আর লোকেরা আছে, তারা কি বিলাসীর সে অবস্থাটা দেখেন নাই, সে পরিস্থিতিতে পড়েন নাই। তেমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে না যাওয়ার কারণে সে ধরনের কোনো উপলব্ধিও তাদের নাই। ফলে তারা সাধারণ চোখে দেখে যে বিলাসী আত্মহত্যা করেছে, বিলাসী পাপ করেছে, বিলাসীর নরক নিশ্চিত। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। সে যে সাপুরে মেয়েটি মৃত্যুঞ্জয়ের মনটা জয় করেছে, সে সম্পদ অকিঞ্চিৎকর নহে। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়ে ওঠা কঠিন। লেখক বলছে সমাজের যে পরিস্থিতি, সেখানে এই বিষয়টা বুঝে ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। ভূদেব বাবু বলতে আমরা এখানে যেটা জানি যে ভূদেব মুখোপাধ্যায় 19 শতকে দেখব যে বাংলার এক ধরনের নবজাগরণের ক্ষেত্রে কিছুটা কাজ করেছেন। যেমন আমরা দেখব তার কিছু গ্রন্থ আছে যেগুলোর মধ্যে দিয়ে যে রক্ষণশীল সনাতন ধর্মের যে সকল কুসংস্কারচ্ছন্নতা আছে, কুসংস্কারগুলো আছে, সেগুলোকে তুলে
ধরেছিলেন তার গ্রন্থের মধ্য দিয়ে, এবং চাচ্ছিলেন সমাজে আসলে এই কুসংস্কারাচ্ছন্নতা থেকে বের হয়ে আসুক। সেই দিকটার উদাহরণ হিসেবে ভূদেব বাবুর ব্যাপারটা এসছে। এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করবো না, শাস্ত্রীয় বা সামাজিক যে বিধিবিধান আছে সেগুলোর নিন্দাও আসলে নেড়া করছেন না। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে। তোমরা নিশ্চয়ই জানো যে সনাতন বলতে আমরা বোঝাচ্ছি যে একেবারে প্রাচীন ধর্ম, যে ধর্ম যুগ যুগ ধরে আবহমান কাল থেকে চলে আসছে। এটাই বলছে কি যে সনাতন ধর্মের যে শাস্ত্রীয় বিজ্ঞরা আছে তারা বলছে যে একটা নির্ভুল ধর্ম ব্যবস্থা যেহেতু আছে, বিধি ব্যবস্থা বা শাস্ত্রীয় ব্যবস্থা, ফলে এটি যুগ যুগ ধরে টিকে আছে। এই যে টিকে থাকার ধর্ম সে সম্পর্কে কি বলছে যে অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে, আমিও তাহাদের অতিশয় ভক্তি করি। প্রত্যন্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তির লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। অতিকায় হস্তি বলতে অনেক বড় হাতি, নর্মাল যে হাতিগুলো এগুলো হচ্ছে বড় সাইজ ছিল, এগুলো অনেক আগেই প্রাগৈতিহাসিক যুগে বিলুপ্ত হয়েছে, প্রাগৈতিহাসিক কালে ছিল, বিলুপ্ত হয়েছে, সেগুলোর হাড়গোড় মানুষ পায়, ফলে আইডিয়া করে যে অতিকায় হস্তি ছিল কোনো সময়। বলছে কি যে অতিকায় হস্তি, সে বড় হস্তি কি মারা গেছে কিন্তু ছোট তেলাপোকা এখন পর্যন্ত কি টিকে আছে। অতএব টিকে থাকাই কি চরম কোনো সার্থকতা নাই। সনাতন ধর্ম টিকে আছে, কিন্তু সংস্কারগুলো যদি দূর না করা যায়, বলছে কি যে তাহলে কি এর মধ্যে বেঁচে থাকাই কি চরম সার্থকতা নয়। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেষ্টি থাকিবে। মানে তুমি যদি লালন পালন করতে থাকো, বলছে কি সনাতন ধর্মটাকে পালন করা হচ্ছে বা লালন করা হচ্ছে বলেই কি শুধুমাত্র এটি টিকে আছে, তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। মানে তিনি বলার চেষ্টা করছেন যে এই কোলে কোলে না রেখে নিচে রেখে তেলাপোকার মতো বেঁচে থাকার চেয়ে, অতিকায় হস্তি হয়তো লোভ পেয়েছে, কিন্তু তেলাপোকার মতো বেঁচে থাকার চেয়ে তাকে যদি কি করা হয়, বলছে কোলে না রেখে নিচে নেমে হাঁটি, মানে সমাজের সাথে যুগের সাথে একটু পরিবর্তন করে কুসংস্কারাচ্ছন্নতা দূর করে রক্ষণশীল ভাব থেকে মুক্ত হয়ে গতানুগতিক বা আধুনিক হওয়ার যে চেষ্টা, ওইটাকে তিনি ইঙ্গিত করছেন যে ওই দিকে হাঁটলে বরং কি আর একটু আধুনিক হবে বা কুসংস্কারাচ্ছন্নতা মুক্ত হবে। আমরা দেখব কি যে গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়কে কিভাবে পাই। মৃত্যুঞ্জয় যার নাকি মোটামুটি কেউ নাই, শুধুমাত্র এক জ্ঞাতি খুড়ো আছে, সে মৃত্যুঞ্জয়কে আমরা দেখব যে পোড়ো বাড়িতে একা বাস করে, এবং সে হচ্ছে যে এসএসসি পাস করতে পারিনি, যেটাকে আমরা এন্ট্রান্স বলি, সেটা পারিনি। সে দেখা গেছে যে এই 8-9 পর্যন্ত পড়েছে, এবং বছরের পর বছর সে বইগুলো বগল দাবা করে নিয়ে গেছে, প্রায় 2.5 কোষ পথ পাড়ি দিয়ে শিক্ষা লাভ করেছে। এবং তার যেহেতু অর্থের একটা ব্যবস্থা আছে, গায়ের লোক তাকে যে হাতে তোলে তা নয়, কিন্তু তার কাছ থেকে সুবিধা নিচ্ছে। মৃত্যুঞ্জয়ের মধ্যে কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা আছে। তার ক্লাসে যে তার চেয়ে বয়সের ছোট ছেলেটি, তার সাথে ভালো খাতির জমিয়ে চলে। যেমন নেরা নিজেও বলেছে কি মাঝে মাঝে তারা মৃত্যুঞ্জয়কে দোকানে নিয়ে যেত এবং বিভিন্ন কিছু খেত, বিনিময় পয়সা মৃত্যুঞ্জয় নিজেই দিয়ে দিত। এই একটা খাতির ছিল। আরেকটা খাতির কি, যে যাদের ছেলেরা পড়তো সেই সকল গার্ডিয়ানরা কি করতো, যে মৃত্যুঞ্জয়ের সাথে খাতির করে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বইয়ের টাকাটি, ফিসের টাকাটি নিত, কিন্তু আবার পরক্ষণেই কে বলে দিত যে মৃত্যুঞ্জয়ের সাথে কোনোভাবেই মেশা যাবে না, কোথাও যাওয়া যাবে না, গেলে কি হবে, মৃত্যুঞ্জয় গেলে কি সমাজের লোক ভালো চোখে দেখছে না, একটি আইবুড়ো ছেলে এরকম এত বছর ধরে একই ক্লাসে পড়ছে। কিন্তু মৃত্যুঞ্জয়কে আমরা দেবো কি নিষ্ঠার সাথে পড়াশোনাটা করার চেষ্টা করছে। এবং লেখক কিন্তু গল্পের শুরুতে বলছেন যে গ্রামের শিক্ষা ব্যবস্থাটা আসলে তখন কেমন ছিল। আমরা পাঠ পরিচিতিটা একটু আলোচনা করব। সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়, আমরা দেখব যে বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়
ন্যাড়া হচ্ছে গল্পের কথক, এবং আমরা বলছি গল্পটি কি উত্তম পুরুষে লেখা, এবং সেখানে আমি বা গল্প যখন নিজে কেউ বর্ণনা করছে নিজে দেখা কাহিনীর মতো করে, তখন সেটাকে আমরা বলবো কি গল্পের বর্ণনা ভঙ্গি কি উত্তম পুরুষে বর্ণিত। আচ্ছা, এবং এখানে যে দিকটি আসলে শরৎচন্দ্র দেখানোর চেষ্টা করছেন বেশ কয়েকটা ঘটনা। একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা, গায়ের যে শিক্ষা ব্যবস্থা, কয়েক গ্রাম মিলিয়ে একটা স্কুল, কোনো রকমের স্কুল, এবং সেখানে বছরে ছাত্রছাত্রীদের কি পরিমাণ দুর্ভোগ পোহে 10-15 জন পড়ার ইচ্ছা প্রকাশ করে যায়, এবং যাদের অবস্থা একটু ভালো তারা গ্রামে ভালো একটা স্কুল না দিয়ে কিভাবে নগরায়নের দিকে যায়, যেখানে একটু শিক্ষা ব্যবস্থা ভালো আছে, ছেলে মেয়েকে একটু ভালো পড়াশোনা করাতে পারবে, এবং যারা যায় তারা যে আর ব্যাক করে না, এভাবে যে গায়ের অবস্থা সম্পন্ন লোকটি শেষ পর্যন্ত কি আর গ্রামে ফিরে আসে না। ফলে পল্লী সমাজ যেমন অবহেলিত অবস্থায় থাকে, ঠিক অবহেলিত অবস্থায় পড়ে থাকে শেষ পর্যন্ত। এই দিকটা একটি আছে। আরেকটি হচ্ছে তারপরেই গল্পের ঘটনা শুরু হয়েছে, এবং আমরা দেখব যে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের ঘটনা দিয়ে গল্পের শেষ, এবং শেষের দিকে নেড়ার নিজের যে উপলব্ধি আছে যে শুধুমাত্র একটি ধর্ম টিকে থাকাই মূল কথা নয়, সেই সাথে ধর্মের কুসংস্কারচ্ছন্নতাগুলো দূর করে আধুনিক করে তোলার যে একটা ব্যাপার, যুগের সাথে মিলিয়ে নেওয়ার যে একটা ব্যাপার, সেই বিষয়টা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। এবং এখানে আমরা দেখব যে দুটো নরনারীর অসাধারণ একটি প্রেমের মহিমা যা ছাপিয়ে উঠেছে তাদের কি জাতি ধর্ম, তাদের যে জাতের যে ভেদাভেদ সেটি। কারণ মৃত্যুঞ্জয়কে আমরা জানি কি কায়স্থ পরিবারের সন্তান, তার জাতের দিক থেকে সে উপরে, এবং বিলাসী হচ্ছে সাপুরি মেয়ে, নিচু জাতের সাপুরিরা নিচু জাতের ছিল। ফলে এই দুটো জাতকে তারা ভেঙে দিয়ে মৃত্যুঞ্জয় কি করেছে, একেবারে নিজের জাত বিসর্জন দিয়ে সাপুরে হয়ে উঠেছে। ফলে এই দিকটা আসলে দেখানোর চেষ্টা করছেন। আর যেটা দেখানোর চেষ্টা করছেন যে তাদের মনের যে অবস্থান, তারা যে দিক থেকে আসলে বিবেচনা করছে, সাধারণ চোখে আমরা আসলে যেটা দেখছি না, আমরা যারা নাকি তখনকার সময় সমাজে যারা ছিলেন তারা যেটা ভাবেন যে বিয়ে মাত্রই একটা চুক্তি, দৈবিক মন্ত্র পড়বে এবং সেখান থেকে বৈদিক মন্ত্র পড়বে এবং সেখান থেকে কি করবে যে একটা চুক্তি হবে, কন্ট্রাক্ট হবে, এবং এর মধ্য দিয়েই সংসার চলবে। কেউ কারো মনের অবস্থা হয়তো বুঝবে কি বুঝবে না, সেই অবস্থার মধ্যে দিয়ে সতী সাধিত্য একটা ব্যাপার থাকে। সেই জায়গা থেকে কিন্তু একটু বের হয়ে এসে শরৎচন্দ্র দেখানোর চেষ্টা করছেন তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যদি নরনারীর মনের যে অবস্থা, তারা আসলে কি চাচ্ছেন, এবং এর ফলে সমাজ যে মেনে নিচ্ছে না, সমাজের লোকেরা তাদেরকে নিন্দা করছে, কিন্তু এই সমাজই কি করছে, তাদেরকে যদি কয়েকজন ব্রাহ্মণকে এনে সদক্ষিণা দেওয়া হচ্ছে, ফলাহার যুগে খাবারের ব্যবস্থা হচ্ছে, ফলে তারাই আবার ধন্য ধন্য করছেন। এই বিষয়গুলোকে কি করছেন শরৎচন্দ্র একই সাথে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু ঘটনার মধ্যে আমরা দেখব যে দ্বন্দ্ব সংঘাত আছে, এবং এর মধ্যে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কি কাহিনী অগ্রসর হচ্ছে। লেখক আসলে কোন অবস্থান থেকে কাহিনী বলছেন সেটা কাহিনী বর্ণনার সময় কিন্তু বোঝা যাচ্ছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কোথায় কোথায়, কোন কোন ঘটনাকে তিনি আসলে হাইলাইট করছেন, কয়টা বিষয়কে, তার মধ্যে প্রধান বিষয় কি। প্রধান বিষয় আমরা দেখব যে মৃত্যুঞ্জয় বিলাসীর এই দুটি নরনারীর যে নিজের জাত বিসর্জন দিয়ে তাকে যে আরেক জাতে যাওয়া, কনভার্ট হওয়া, তার যে বিলাসের প্রতি যে তার একটা আমরা দেখব কি যে তার বিলাসীকেই যে সে পছন্দ করে নিচ্ছে, এবং এর জন্য যে তার জাতের কোনো তোয়াক্কা সে করছে না। ফলে এই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করছেন। এবং এখানে ন্যাড়া নিজের গল্প বলছে, কিন্তু সবগুলো ঘটনা এবং চরিত্র আমরা দেখব যে একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে বলার চেষ্টা করছেন লেখক। এবং গল্পের মধ্যে আমরা যে দেখব যে ধর্মীয় বিষয় যেগুলো রয়েছে, যেগুলোকে হাইলাইট করার দরকার হচ্ছে, যে সেগুলোকে তিনি নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করছেন, বিচার করছেন। বিলাসীর চরিত্রের মধ্যে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বিলাসী কর্মে নিপুণ, পতিব্রতা তো আছে, সেবাব্রতীও আছে,
সে সেবা করেছে মৃত্যুঞ্জয়কে, স্বামীর প্রতি তার ভক্তি ছিল, এবং আমরা দেখব যে কর্মে নিপুণ, সে নিপুণ হস্তে কী করেছে, যে দিনরাত সেবা করে মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে তুলেছে। এবং আমরা দেখব যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর সে যে মৃত্যুঞ্জয়কে ছাড়া বাঁচতে পারবে না, বা তার সে যে ফিল করছে, সেজন্য সে কী করছে, যে নির্দ্বিধায় মৃত্যুঞ্জয়ের মতো সেও কি সেই পথ বেছে নিয়েছে। কিন্তু আরেক পাশে লেখক আসলে দেখানোর চেষ্টা করছেন যে অন্যদিকে সমাজের আরেক শ্রেণীর লোক যারা অনুদার, সংকীর্ণমনা এবং জীবনের নিষ্ঠুর এবং অশুভ চেহারাটাকে লেখক আসলে উন্মোচন করার চেষ্টা করেছেন এই গল্পের মধ্য দিয়ে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, সিলেবাস তোমরা হাতে পেয়েছো, তোমরা একটি ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছো। ক্লাস টেস্ট পরীক্ষায় আমরা খাতা দেখেছি, খাতার মধ্যে যেটা লিখো সবসময় আমার একটা কথা থাকবে, সেটা হচ্ছে যে প্রশ্নের নম্বর কত, কোশ্চেনের অ্যান্সার কতটুকু হবে, নম্বর অনুযায়ী কোশ্চেনের অ্যান্সার হবে। এবং সেখানে আমরা অবশ্যই টু দি পয়েন্টে কোশ্চেনের অ্যান্সার লেখার চেষ্টা করব। তোমরা অনেকেই খাতা যখন জমা দিয়েছো পৃষ্ঠা এলোমেলো আছে, তোমরা পুরো পৃষ্ঠা সিরিয়ালি অনেকেই খাতা জমা দাওনি। আবার অনেকের দেখা গেছে যে শুধু নাম রোল দিয়ে প্রথম পাঠিয়ে দিয়েছো, পরে আবার আরেকটা মেল করে খাতা পাঠিয়েছো। এমন একটা খাতা পেয়েছি যে একটা পৃষ্ঠা করে মেল করেছে, দেখা গেছে প্রথমে একটা পৃষ্ঠা মেল করেছে, কিছুক্ষণ পর আরেকটা পৃষ্ঠা মেল করেছে। এভাবে মেল করে খাতা আসলে দেওয়া উচিত না। সেক্ষেত্রে কি নম্বর দেওয়া উচিত বলো? তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তোমরা সবসময় এটা মাথায় রাখবে যে সিলেবাসে তোমাদের যে টপিকগুলো আছে, সেই টপিকের যতটুকু আমরা পড়াবো ততটুকুর মধ্যেই পরীক্ষা হবে। আমার বিলাসী গল্পটি হয়তো দ্বিতীয় ক্লাস টেস্টের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমার যেহেতু এটা আছে, প্রথম একটি ক্লাস নিয়েছি, আজকে এই ক্লাসটি শেষ করলাম। আমি তোমাদের এর পরের ক্লাসে হয় বাংলা ব্যাকরণে বাংলা বানানের নিয়ম পড়াবো, না হয় বাংলা উপন্যাস আছে একটি, উপন্যাসটি পড়াবো। কারো কোনো কোশ্চেন আছে কি আজকের বিষয়ে? সিলেবাস যদি না পেয়ে থাকো, তোমরা তোমাদের কলেজের পেজটাতে দেখো সিলেবাস দেওয়া হয়েছে কিনা, দেওয়া হওয়ার কথা, সেখান থেকে নিয়ে নিবে। সিলেবাস যারা পাওনি তারা বিভাগের কলেজের পেজটাতে দেখবে, কলেজের পেজে সিলেবাস দেওয়া থাকে, সেখান থেকে নিবে। একাদশের ক্লাসগুলো আমরা অনলাইনে লাইভ ক্লাসই নেই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা মেসেজ করবে। জুমে নেওয়ার সুযোগটা একটু কম, কারণ হচ্ছে জুমে এত সংখ্যক ছাত্রছাত্রী অ্যাড করা যায় না, সেজন্য। জুমে দেখা যায় যে যে পরিমাণ ছাত্রছাত্রী নিব তার একটি লিমিটেশন থাকে, ফলে এত অধিক সংখ্যক ছাত্রছাত্রী ক্লাসে হয়তো জয়েন করতে পারবে না। আর এই পুরো প্রসিডিউরটাতেই দেখবে যে অনেকটা টাইম চলে যায়, যে ইন করাতে, যারা আসতেছে তাদেরকে জয়েন করাতে জুম অ্যাপে। ফলে লাইভ ক্লাস তোমাদের জন্য ইজি হওয়ার কথা, কারণ এই লাইভ রেকর্ডিংটা থাকে, পরে তোমরা আবার যখন ইচ্ছা চাইলে দেখে নিতে পারো। কারো কোনো কোশ্চেন আছে কি? কেউ যদি ক্লাস রোলের ব্যাপার থাকে যে ক্লাস রোল জানো না, সেক্ষেত্রে কলেজে যোগাযোগ করবে যেন ক্লাস রোলটা পেয়ে যাও।
আর সবাই বাংলা সাহিত্য পাঠের নতুন বইটা কিনবে, যেখানে নতুন সিলেবাসের গল্পগুলো আছে, কবিতাগুলো আছে। পুরনোটা যদি কেনো তাহলে যেটা হবে যে গদ্য পদ্য অনেক কিছু মিসিং থাকবে, কারণ পুরনো বইটার মধ্যে থেকে আরও অতিরিক্ত মনে হয় 4-5টা গদ্য পদ্য মিক্স আছে নতুনটার মধ্যে। তাই নতুন বইটাই সবাই কিনবে। নতুন বইটার মধ্যে তোমরা গদ্য এবং পদ্য নতুনগুলো পাবে। ক্লাস টেস্টের রেজাল্ট দেয়া হবে না পেলে। সিলেবাস ক্লিয়ার না, সিলেবাস যদি ক্লিয়ার না থাকে, কি কোন বিষয়টা ক্লিয়ার না সেটা লিখবে। আর এখানে অপ্রাসঙ্গিক কোনো মেসেজ লেখা যাবে না। লাইভ ক্লাসে কেউ অপ্রাসঙ্গিক মেসেজ লিখবে না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, কোনো বিষয়ে বুঝতে পারছো না, সিলেবাস বুঝতে পারছো না, সিলেবাসের কোন অংশটুকু বুঝতে পারছো না, বিশেষ করে আমার যেহেতু বাংলা ক্লাস, বাংলা বিষয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে। বাংলা সেকেন্ড পেপার এক্সাম হবে, প্লিজ বলবেন। এক্সামের বিষয় তো এখনো কিছু আসেনি। তোমাদের মাত্র প্রথম ক্লাস টেস্ট গেল, দ্বিতীয় ক্লাস টেস্ট যখন আসবে তখন তার আগে নিশ্চয়ই নোটিশ পাবে। আবার কতটুকুর মধ্যে হবে পরীক্ষা ওইখানে সিলেবাসে দেয়া আছে। আবার আমরাও ক্লাসে বলে দিব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।